গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম জনাথন সুইফটের কিশোর ক্লাসিক গালিভার ট্রাভেলস। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব, তৃতীয় পরিচ্ছেদ। লেখক সম্রাট ও তার পুরুষ ও নারী সভাসদদের কিছু ক্রীড়া কৌশল দেখালেন। লিলিপুটদের ক্রীড়ানুষ্ঠান, কয়েকটি শর্তের লেখককে স্বাধীনতা দেওয়া হল। আমার সদ্ব্যবহার, ভদ্রতা সম্রাট ও তার সভাসদ, সামরিক বিভাগ ও জনসাধারণের উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তারা সকলে সন্তুষ্ট বলে আমার মনে হচ্ছে। আমার আরও মনে হচ্ছে যে শীঘ্রই আমি মুক্তি লাভ করব, যাতে আমি সকলের মন জুগিয়ে চলে তাদের বিশ্বাস উৎপাদন করতে পারি। আমি সেই চেষ্টাই করতে লাগলাম। স্থানীয় ব্যক্তিরাও ক্রমশ বুঝতে পারছে যে আমি তাদের কোনো ক্ষতি করব না। যেমন আমি মাঝে মাঝে শুয়ে পড়তাম এবং সেই সময়ে ৫-৬ জন লিলিপুট যদি আমার হাতের চেটোয় উঠে নৃত্য আরম্ভ করে দিত, তাহলে আমি কখনো বাধা দিতাম না। ছোট ছেলেমেয়েরাও ক্রমশ সাহসী হয়ে আমার চুলের মধ্যে লুকোচুরি খেলত। আমি এখন ওদের ভাষা বেশ বুঝতে পারি এবং ওদের ভাষাতে কথাও বলতে পারি। সম্রাটের একদিন ইচ্ছে হলো দেশীয় কিছু ক্রীড়া দেখিয়ে আমার চিত্ত বিনোদন করবেন। নানা রকম খেলাধুলায় লিলিপুটরা বেশ পারদর্শী এবং অনেক দেশের চেয়েও শ্রেষ্ঠ। মাটি থেকে ১২ ইঞ্চি উপরে ও ২ ফুট দীর্ঘ দড়ির আমার চোখে সুতো উপর তাদের খেলাগুলো দারুণ। পাঠকদের ধৈর্যচ্যুতি হলেও আমি এ বিষয়ে কিছু বলবো। রাজসভায় যারা বড় চাকরির প্রার্থী তাদের এই দড়ির খেলা শিখতে হয়। যে কোনো পরিবারের অথবা অল্প শিক্ষিত প্রার্থীরা যুবা বয়স থেকেই এই দড়ির খেলা শিখতে থাকে। যখনই কোনো বড় পদ খালি হয়, সে মৃত্যুর জন্যই হোক বা অসাধুতার জন্য কর্মচ্যুত হলে প্রার্থীরা উক্ত শূন্য পদের জন্য আবেদন করে। তখন সম্রাট ও তার সভাসদদের মনোরঞ্জনের জন্য দড়ির খেলা দেখাতে হয়। মাটিতে না পড়ে যে সবচেয়ে উঁচুতে লাফাতে পারবে শূন্য পদটি তাকেই দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে তার যোগ্যতা প্রমাণ করবার জন্যে এবং তিনি যে তার কর্মকুশলতা অব্যাহত রেখেছেন তা দেখাবার জন্যে সম্রাট তাকেও দড়ির খেলা দেখাতে আহ্বান করেন। কোষাধ্যক্ষ ফিল্মন্যাপকেও মাঝে মাঝে লাফিয়ে দড়ি ডিঙোতে বলা হয়। তবে এক্ষেত্রে সম্রাজ্যের যে কোনো সম্মানীয় প্রতিযোগী অপেক্ষা তার জন্যে দড়ি ১ ইঞ্চি উঁচুতে ধরা হয়। কোষাধ্যক্ষ মশাই এই খেলাটি উত্তমরূপে আয়ত্ত করেছিলেন। তিনি কিছু অতিরিক্ত কৌশলও দেখাতেন। পক্ষপাতিত্ব না করেও বলতে পারি যে আমার বন্ধু ব্যক্তিগত ব্যাপার সম্পর্কেও মুখ্য সচিব রেলড্রিসাও বড় কম যায় না। কোষাধ্যক্ষের পরেই তার স্থান, আর বাকি সব বড় অফিসাররা মোটামুটি কৌশলী। এই প্রতিযোগিতায় মাঝে মাঝে মারাত্মক দুর্ঘটনাও ঘটে, সংখ্যা বড় কম নয়। আমি নিজেই ২-৩ জন প্রার্থীকে হাত পা ভাঙতে দেখেছি। কিন্তু বিপদটা আরও বড় আকারে দেখা যায় যখন মন্ত্রীরা স্বয়ং প্রতিযোগিতায় যোগ দেয়, কারণ তারা তাদের সহকর্মী অপেক্ষা যে সেরা তা প্রমাণ করবার জন্য নিজ ক্ষমতা অপেক্ষা শক্তি প্রয়োগ করে ফেলে তারা প্রায় আহত হয়। আমি এই দ্বীপে আসবার ২-১ বছর আগে আমার বন্ধু ফ্লিনন্যাপ তার ঘাড় ভেঙে ফেলত, যদি না ভাগ্যক্রমে রাজার একটি কোমল কুশন তার পতনের স্থানে পড়ে থাকত। আরও একটি ক্রীড়া আছে, কিন্তু সেটি বিশেষ উপলক্ষে কেবল সম্রাট ও তার প্রথম সারির মন্ত্রীদের সম্মুখে দেখানো হয়। সম্রাট তার টেবিলের উপর ৬ ইঞ্চি মাপের সিল্কের ৩টি সরু সুতো রাখেন। প্রথমটি নীল, দ্বিতীয়টি লাল এবং তৃতীয়টি সবুজ। সম্রাট যদি কাউকে বিশেষভাবে অনুগ্রহ দেখাতে চান তখন এইগুলো তাদের শক্তির স্বীকৃতিস্বরূপ উপহার দেওয়া হয়। তবে তাদের প্রতিযোগিতায় যোগ দিতে হয়। প্রতিযোগিতাটি হয় সম্রাটের আড়ম্বরপূর্ণ চেম্বার অফ স্টেট হলে। এখানে প্রার্থীদের যে প্রতিযোগিতায় যোগ দিতে হয় তা আগের প্রতিযোগিতা থেকে ভিন্ন এবং এ ধরনের ক্রীড়া আমি পৃথিবীর কোথাও দেখিনি। সম্রাট দ্বিচক্রবালের সঙ্গে উভয় প্রান্ত সমান্তরাল রেখে হাতে একটি ছড়ি ধরেন এবং প্রার্থীদের কখনো ছড়িটি কয়েকবার লাফিয়ে অতিক্রম করতে হয়, আবার কখনো সামনে দিয়ে বা পেছন ফিরে ছড়ির নিচ দিয়ে যেতে হয়। সম্রাট অবশ্য ছড়িটি ইচ্ছামতো উঁচু নিচু বা এপাশ ওপাশ করেন। সময় সময় তার প্রধানমন্ত্রী ছড়ির অপর প্রান্ত ধরেন, আবার কখনো প্রধানমন্ত্রী একাই ছড়িটি ধরেন। যে সর্বাপেক্ষা সহজে ছড়ির উপর বা নিচ দিয়ে ছড়িটি অতিক্রম করতে পারে তাকে নীল সুতো উপহার দেওয়া হয়। পরবর্তী স্থানাধিকারীকে দেওয়া হয় লাল সুতো এবং তৃতীয় ব্যক্তি পায় সবুজ সুতো। বিজয়ীরা এই রঙিন সুতো তাদের কোমরে বাঁধে। কোমরে এরকম রঙিন বন্ধনীযুক্ত অনেক অফিসারকে রাজসভায় দেখা যায়। রাজার অশ্বশালার যোদ্ধাদের ঘোড়াগুলো আমাকে চিনে নিয়েছিল। তারা আমাকে আর ভয় পেত না এবং আমার পায়ের খুব কাছে আসত। আমি মাটিতে হাত পাততাম আর অশ্বারোহী লাফিয়ে আমার হাতে নামত। একবার সম্রাটের একজন শিকারী তো তার ঘোড়ায় চড়ে আমার জুতো সমেত পা লাফিয়ে পার হয়েছিল। নিশ্চয় খুব কৃতিত্বের ব্যাপার।
সম্রাটকে কতগুলো অন্যরকমের খেলা দেখাবার আমার সৌভাগ্য হয়েছিল। আমার নিজের খেলা নয়, লিলিপুটদের দিয়েই আমি খেলা দেখিয়েছিলাম। আমি সম্রাটকে বললাম 2 ফুট লম্বা এবং সাধারণত একগাছা বেতের মতো পুরো কিছু ছড়ি আমাকে আনিয়ে দিন। সম্রাট তখনই তার বন বিভাগের মন্ত্রীকে সেই মতে আদেশ দিলেন। পরদিন সকালেই 6খানা 8 ঘোড়ার গাড়ি চালিয়ে 6 জন কাঠুরিয়া ছড়ি এনে হাজির। আমি ছড়ি বলছি, কিন্তু ওদের কাছে এগুলো কাঠের মোটা গুঁড়ি সমান। আমি 9খানা ছড়ি বেছে নিলাম, তারপর সেগুলো চারদিকে পোতা ছড়িগুলোর সঙ্গে মাটিতে শুইয়ে বেঁধে রাখলাম। তারপর আমি আমার রুমালখানা বেশ টান টান করে ওই 9টা ছড়ির মাথায় লাগিয়ে মাটিতে পোতা কাঠিগুলোর সঙ্গে বেঁধে নিলাম। তার মানে একখানা সামিয়ানা টাঙানো হলো আর কি, কিন্তু ঢিলে ঢালা নয়, বেশ মজবুত করেই বেঁধে দিলাম। আমার কাজ শেষ করে আমি সম্রাটকে অনুরোধ করলাম বাছা বাছা 24 জন অশ্বারোহীকে আনতে। তারা আমার খাটানো এই সামিয়ানার উপর তাদের ক্রীড়া কৌশল দেখাবে। আমার প্রস্তাব সম্রাট অনুমোদন করলেন এবং অশ্বারোহী আনবার জন্য হুকুম দিলেন। অশ্বারোহীরা আসতে আমি তাদের সবাইকে কাপ্তেন ও অস্ত্রশস্ত্র সমেত আমার খাটানো রুমাল সামিয়ানার উপর তুলে দিলাম। তারা ষাঁড় দিয়ে দাঁড়ালো। এরপর ওরা দুভাগে ভাগ হয়ে গেল এবং তলোয়ার ও ভোতা তীর বা ভোতা বর্ষা বার করে নকল যুদ্ধ আরম্ভ করে দিল। একদল আক্রমণ করে, অপর দল আক্রমণ প্রতিহত করে এবং পাল্টা আক্রমণ করে। বেশ মজার অথচ উত্তেজনাপূর্ণ দৃশ্য। এমন চমৎকার কুচকাওয়াজ আমি দেখিনি। আমার রুমালটি বেশ মজবুত করে বাঁধা ছিল। ওদের অসুবিধে হচ্ছিল না, যেন মাঠেই খেলা দেখাচ্ছে। এই কুচকাওয়াজ দেখে রাজা অত্যন্ত কৌতুক বোধ করলেন এবং এই খেলা পরপর কয়েকদিন চলবার আদেশ দিলেন। হঠাৎ খেলাটি এতদূর উপভোগ করলেন যে তিনি আমাকে বললেন তাকে সামিয়ানার উপর তুলে দিতে। তখন তিনি নিজেই তার ঘোড়সওয়ারদের আদেশ দিতে লাগলেন। শুধু তাই নয়, তিনি আমাকে বললেন সিংহাসন সমেত মহারানীকে তুলে ধরে রাখতে, যাতে তিনিও খেলাটি ভালো করে দেখতে উপভোগ করতে পারেন। আমি মহারানীকে মঞ্চ থেকে 2 গজ দূরে তুলে ধরে রাখলাম। সেখান থেকে তিনিও খেলা দেখে খুব আনন্দ উপভোগ করতে লাগলেন। আমার ভাগ্য ভালো যে কোনো দুর্ঘটনা ঘটেনি। কেবল একটা তেজি ঘোড়া রুমালে একটা সরু ছিদ্রে পা ঢুকিয়ে ফেলেছিল, ফলে সে নিজেও পড়ে যায় এবং তার আরোহী ও ক্যাপ্টেনকেও ফেলে দেয়। আমি অবশ্য সঙ্গে সঙ্গে ওদের তুলে দিয়েছিলাম। পরে আমি এক হাত দিয়ে পুটুটি বন্ধ করে অপর হাত দিয়ে ঘোড়সওয়ারদের একে একে সামিয়ানার উপর থেকে নামিয়ে দিয়েছিলাম। যে ঘোড়াটা পড়ে গিয়েছিল তার বাঁ দিকের কাঁধে আঘাত লেগেছিল, কিন্তু ক্যাপ্টেনের কোনো আঘাত লাগেনি। রুমালটি আমি মেরামত করে দিয়েছিলাম, তবে ওই খেলার পুনরাবৃত্তি করতে আমি আর সাহস করিনি। রুমালটির উপর দিয়েও ধগল গেছে, জীর্ণ হয়েছে। আমি মুক্তিলাভের 2-3 দিন আগে যখন নানা অনুষ্ঠান মারফত সম্রাটের চিত্তবিনোদন করছিলাম, সেই সময় একজন দ্রুতগামী অশ্বারোহীর দূত ছুটে এসে সম্রাটকে খবর দিল যে দ্বীপে যেখানে আমি অবতরণ করেছিলাম সেখানে মস্ত বড় কালো রঙের একটা জিনিস পড়ে আছে। জিনিসটার আকার বড় অদ্ভুত। মাঝখানটা মানুষ সমান উঁচু আর চারদিক ঘিরে চওড়া বারান্দার মতো। প্রথমে ভেবেছিল এটা বুঝে কোনো প্রাণী, কিন্তু পরে লক্ষ্য করে দেখল ওটা ঘাসের উপর শুধু পড়ে আছে, নিশ্চল। কেউ কেউ সাহস করে একজনের ঘাড়ে চেপে জিনিসটার মাথায় উঠল। মাথাটা চ্যাপ্টা, পা চেপে বোঝা গেল ওটা ফাঁপা। তাদের অনুমান জিনিসটি পাহাড় মানুষের এবং মাননীয় সম্রাট আদেশ দিলে ওরা 5টি ঘোড়া নিয়ে গিয়ে জিনিসটি নিয়ে আসতে পারে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি ওরা কি জানাতে চাইছে। খবরটা পেয়ে আমি আনন্দিতই হলাম। জাহাজ ধ্বংস হবার পর নৌকায় উঠে টুপিটা মাথায় ভালো করে বসিয়ে দিয়ে আটকে দিয়েছিলাম। নৌকাতে তো প্রচুর ধকল গেছে, দড়িটা কোনো সময় ছিঁড়ে গেছে। তারপর আমি দ্বীপে অবতরণ করে যখন ঘুমিয়ে পড়েছিলাম, তখন কোনো এক সময় টুপিটা আমার মাথা থেকে খুলে পড়ে গিয়ে হয়তো বাতাসে দূরে কোথাও ছিটকে গিয়েছিল। আমি ভেবেছিলাম সমুদ্রে সাঁতার দিবার সময় টুপিটা হয়তো আমার মাথা থেকে খসে গেছে। আমি সম্রাটকে অনুরোধ করলাম যত শীঘ্র সম্ভব টুপিটা আনিয়ে দিতে। জিনিসটি ও তার ব্যবহার কি তা আমি সম্রাটকে বুঝিয়ে দিলাম। পরদিনই একদল ঘোড়সওয়ার টুপিটি নিয়ে এলো, কিন্তু টুপির অবস্থা মোটেই ভালো নয়। ওরা টুপির কানায় 2টো বড় বড় ফুটো করেছে। সেই ফুটোয় হুক আটকে দিয়েছে। হুকে দড়ি বেঁধে ঘোড়ার সঙ্গে লাগিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে। তা প্রায় আমাদের 1/2 মাইলটা হবে। তবু তো জমি এবড়োথেবড়ো নয়, বেশ মসৃণ বলা যায়। তা নইলে টুপির দফা রফা হয়ে যেত। এই ঘটনার 2 দিন পরে সম্রাট সৈন্যবাহিনীর একটা বড় অংশ রাজধানীর আশেপাশে ব্যারাকে থাকত। রাজামশাইয়ের কি খেয়াল হল, তিনি বাহিনীর সেনাপতিকে আদেশ দিলেন যে পাহাড় মানুষ তার 2 পা যতদূর সম্ভব ফাঁক করে দাঁড়াবে, সৈন্যবাহিনী পতাকা উড়িয়ে ব্যান্ড বাজাতে বাজাতে সেই 2 পায়ের তলা দিয়ে মার্চ করে যাবে।
সেনাপতি সমরবিদ্যা অভিজ্ঞ এবং আমার অনুরক্ত। আদেশ পেয়ে সেনাপতি তার বাহিনীকে সাজাতে আরম্ভ করলেন। কোন বাহিনীর পর কোন বাহিনী, পদাতিক কতজন থাকবে, অশ্বারোহীরা পাশাপাশি কজন থাকবে, তাদের হাতে পতাকা থাকবে, কোন সুরে ব্যান্ড বাজবে ইত্যাদি সব তিনি সম্পূর্ণ করে ফেললেন। ৩,০০০ পদাতিক এবং ১,০০০ অশ্বারোহী কুচকাওয়াজে যোগ দেবে। সম্রাট কঠোর আদেশ জারি করলেন যে সৈন্যরা যেন তাদের শালীনতা ও শোভনতা বজায় রাখে। কেউ যেন আমাকে উপহাস না করে, তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু ছোকরা সৈন্য বা অফিসারদের দোষ দেওয়া যায় না। আমার পরনের ব্রিচের জোড়ার যে শোচনীয় অবস্থা হয়েছিল তা দেখে ওদের মধ্যে যে কেউ হাসি সংবরণ নাও করতে পারে, তবে কেউ আমাকে বিদ্রূপ করেনি। আমি আমার মুক্তি দাবি করে সম্রাটের কাছে বারবার আবেদন করতে লাগলাম। সম্রাট তখন প্রথমে তার মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করলেন এবং পরে জাতীয় প্রতিনিধিমণ্ডলীর পূর্ণ অধিবেশনে আমার মুক্তি প্রসঙ্গটি পেশ করলেন। কেউ আপত্তি করল না, ব্যতিক্রম শুধু স্কাইরেস বলগোলাম। কে জানে কেন বিনা প্ররোচনায় সে আমার দুশ্মন হয়ে গেল। সে একা কি করবে? আমার মুক্তির বিরুদ্ধে আর কেউ আপত্তি করল না এবং সম্রাট স্বয়ং আমার মুক্তি সমর্থন করলেন। রাজার অত্যন্ত বিশ্বাসভাজন মন্ত্রী হলেন গালবেদ, অভিজ্ঞ রাজনীতিক। আমার মুক্তি শর্তগুলো তিনি রচনা করলেন, অবশ্য স্কাইরেস বলগোলামের দাবিতে। নইলে হয়তো আমার মুক্তির জন্য কোনো শর্তই আরোপ করা হতো না। সেই শর্তগুলো স্কাইরেস স্বয়ং আমার কাছে নিয়ে এলো। সঙ্গে এনেছিল ২ জন আন্ডার সেক্রেটারি এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। শর্তগুলো আমাকে পড়ে শুনিয়ে শপথ নিতে বলা হলো। শপথ নিতে হবে প্রথমে আমার স্বদেশ প্রচলিত প্রথা অনুযায়ী ও পরে লিলুপুরদের দেশের নির্ধারিত আইন মোতাবেক। শপথ নেবার সময় আমাকে বাঁ হাত দিয়ে আমার ডান পা ধরতে হবে। আমার ডান হাতে মাঝের আঙুল দিয়ে আমার মাথায় স্পর্শ করতে হবে, আর বুড়ো আঙুলটি রাখতে হবে আমার ডান কানের ডগা ছুঁয়ে। সেই বিচিত্র দেশের জনগণের আচার ব্যবহার ইত্যাদি এবং আমার মুক্তির শর্তগুলো জানবার জন্যে পাঠকদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে। অতএব তাদের কৌতূহল নিবারণের জন্যে আমি সেগুলো প্রতিশব্দ অনুসারে যথাসাধ্য অনুবাদ করে প্রকাশ করলাম। গোলবাস্ট্রো মোমারেন এলভেন গুডরিলো শেফিন মুলি উলিগিও। লিলিপুরদের সর্বশক্তিমান সম্রাট, যিনি বিশ্বের একাধার আনন্দ ও ভীতি, পৃথিবীর প্রান্ত পর্যন্ত ৫,০০০ ব্লুস্টোক ১২ মাইল আন্দাজ পরিধি ব্যাপী যা সাম্রাজ্য, যিনি রাজার রাজা, মানব পুত্রগণ অপেক্ষা দীর্ঘ, যার পদভারে মদিনী কাঁপে, যার মস্তক সূর্য স্পর্শ করে এবং যার ঈষৎ অঙ্গুলি হেলনে পৃথিবীর যে কোনো রাজার জানুকম্পিত হয়। তিনি বসন্তের মতো মনোরম, গ্রীষ্মের মতো আরামপ্রদ, শরতের মতো ফলপ্রসূ, কিন্তু শীতের মতো ভয়ঙ্কর। এ হেন মহামহিম রাজাধিরাজ সম্রাট আমাদের স্বর্গরাজ্যে সদ্য আগত পাহাড় মানুষের জন্যে নিম্নোক্ত শর্ত আরোপ করছেন, যা তাকে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে কঠোরভাবে পালন করতে হবে। ১. আমাদের মহামান্য সম্রাটের পাঞ্জযুক্ত অনুমতিপত্র ব্যতীত পাহাড় মানুষ আমাদের রাজ্য ছেড়ে যেতে পারবে না। ২. আমাদের বিশেষ অনুমতি ব্যতীত সে আমাদের রাজধানীতে প্রবেশ করতে পারবে না এবং রাজধানীতে আসবার আগে তাকে অন্তত ২ ঘণ্টা সতর্কতামূলক নোটিশ দিতে হবে, যাতে নগরবাসীরা নিজ নিজ আবাসে আশ্রয় নিতে পারে। ৩. উক্ত পাহাড় মানুষ কেবলমাত্র নগরের বড় রাস্তা দিয়ে চলবে এবং কখনো মাঠ বা শস্য ক্ষেতের উপর দিয়ে হাঁটবে না বা সেখানে শয়ন করবে না। ৪. রাস্তা দিয়ে সে যখন হাঁটবে তখন যেন বিশেষভাবে নজর রাখে যাতে সে আমার প্রিয় কোনো নাগরিক ও তাদের ঘোড়া বা গাড়ি পদদলিত না করে ফেলে এবং রাজি না হলে কোনো নাগরিককে যেন নিজের হাতে তুলে না নেয়। ৫. জরুরি প্রয়োজন হলে পাহাড় মানুষ জরুরি বার্তা বহনের জন্যে অশ্বসমেত অশ্বারোহী দূতকে তার পকেটে বহন করে নিরাপদে নিয়ে যাবে এবং প্রয়োজন হলে নিরাপদে সম্রাটের কাছে ফিরিয়ে আনবে। এ কাজ তাকে করতে হবে যে কোনো ১ চন্দ্রের ৬ দিন। ৬. ব্লে ফুস্কু দ্বীপবাসীরা আমাদের শত্রু। তারা আমাদের আক্রমণ করবার তোড়জোড় করছে। যদি আমাদের আক্রমণ করে তাহলে পাহাড় মানুষকে আমাদের মিত্র হতে হবে এবং ওদের নৌবহর ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। ৭. উক্ত পাহাড় মানুষ তার অবসর সময়ে আমাদের শ্রমিকদের সাহায্য করবে। আমাদের প্রধান পার্কটির দেওয়াল গাঁথবার জন্যে অথবা কোনো রাজপ্রাসাদ তৈরি করার সময় ভারী ভারী পাথরও তাকে তুলে দিতে হবে। ৮. উক্ত পাহাড় মানুষ ২ চাঁদ সময়ের মধ্যে আমাদের রাষ্ট্রটা পায়ে হেঁটে ঘুরে এসে তার মাপ দাখিল করবে। সর্বশেষ আমরা বিশ্বাস করি উক্ত পাহাড় মানুষ এই শপথ গ্রহণ করবে এবং শর্তগুলো অক্ষরে অক্ষরে পালন করবে।
এজন্য তাকে প্রতিদিন আমাদের ১৭২৮ জনের ভরণপোষণের উপযুক্ত মাংস ও পানীয় সরবরাহ করা হবে। আমাদের রাজপুরুষদের কাছে সে যেতে পারবে এবং অন্যান্য সুযোগ সুবিধাও তাকে দেওয়া হবে। আমাদের শাসনের ৯১তম চন্দ্রের দ্বাদশ দিবসে বেলফে বোরাক প্রাসাদে এই চুক্তি সম্পাদিত হল। আমি শপথ গ্রহণ করলাম এবং শর্তগুলো আনন্দের সঙ্গে মেনে নিলাম, যদিও কয়েকটা শর্ত আমার পক্ষে সম্মানজনক ছিল না। সেই শর্তগুলো নৌবহরের প্রধান স্কাইরেস বেলকোলাম আমার প্রতি হিংসাবশে আরোপ করতে তার প্রভাব বিস্তার করেছিল। শপথ গ্রহণ এবং শর্ত মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শেকল খুলে দেওয়া হলো এবং আমি মুক্ত হলাম। আমি স্বাধীন। এই অনুষ্ঠানের পুরো সময় সম্রাট আমার কাছে ছিলেন। আমি তার পদতলের সাষ্টাঙ্গে শুয়ে পড়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তিনি আমাকে উঠতে আদেশ করলেন এবং তারপর অনুগ্রহ করে আমার প্রতি যেসব প্রশংসা বাক্য উচ্চারণ করলেন তার পুনরাবৃত্তি করলে আমার অহংকার প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করলেন যে আমি তার উপযুক্ত ভৃত্য হব এবং আমার প্রতি যে আনুকূল্য দেখানো হয়েছে ও ভবিষ্যতে দেখানো হবে আমি তার মর্যাদা রাখব। পাঠক বোধহয় লক্ষ্য করেছেন যে আমার মুক্তিদান উপলক্ষে আমার শেষ শর্তে সম্রাট অনুগ্রহ করে আমার জন্য যে খাদ্য পানীয় বরাদ্দ করেছেন তা ১৭২৮ জন লিলিপুটবাসীর উপযুক্ত। কিছুদিন পরে রাজপরিষদে আমার এক বন্ধুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তারা ঠিক কি করে ১৭২৮ জনের হিসাব করলেন। আনুমানিক নয়, একেবারে যথার্থ সংখ্যা। উত্তরে আমার সেই বন্ধু বললেন যে সম্রাটের গাণিতিকরা কোয়াড্রান্টের সাহায্যে আমার দেহটা মেপে নিয়ে তাদের নিজেদের একজন মানুষের দেহের তুলনা করেছে এবং সেই অনুপাতে তারা হিসেব করে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতএব এই হিসেব থেকেই পাঠক লিলিপুটবাসীদের মেধা সম্বন্ধে একটা ধারণা করতে পারেন। লিলিপুটদের প্রধান নগর মিলডেন্ডো এবং সম্রাটের প্রাসাদের বর্ণনা। প্রথম সারির একজন মুখ্য সচিবের সঙ্গে লেখকের বাক্যালাপ এবং সাম্রাজ্যের ব্যাপার নিয়ে আলোচনা। যুদ্ধের সময় লেখক কর্তৃক সম্রাটের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। স্বাধীনতা লাভের পর আমি সম্রাটের কাছে যে অনুরোধ করলাম তা হল যে আমি মিলডেন্ডো নগরটি দেখতে চাই। সম্রাট আমার অনুরোধ মঞ্জুর করলেন, কিন্তু বললেন, সাবধান, কোনো নাগরিক বা তার বাড়ির যেন কোনো ক্ষতি করো না। আমি নগর দেখতে যাব এ কথা ঘোষণা করা হল। যে দেওয়াল নগরটি ঘিরে রেখেছে তার উচ্চতা ২.৫ ফুট এবং অন্তত ১১ ইঞ্চি চওড়া। একটা ঘোড়ার গাড়ি স্বচ্ছন্দে দেওয়ালের উপর দিয়ে যেতে পারে। দেওয়ালের উপর ১০ ফুট অন্তর একটা মজবুত টাওয়ার আছে। পশ্চিম দিকের বড় ফটক আমি ডিঙিয়ে পার হলাম। আমি কোট খুলে রেখে শুধু ওয়েস্ট কোট পরে রাস্তা দিয়ে হাঁটছিলাম, কারণ আমার আশঙ্কা ছিল যে কোটের প্রান্তের আঘাত লেগে বাড়ি অথবা শহরের রমণীদের ক্ষতি হতে পারে। আমি নিচের দিকে ভালো করে নজর রেখে সাবধানে পা ফেলতে লাগলাম, সর্বদা ভয় কাউকে না মারিয়ে ফেলি। যদিও আদেশ জারি হয়েছিল যে আমি যখন শহর ভ্রমণে যাব তখন কোনো মানুষ হয়তো কৌতূহলের বশবর্তী হয়ে রাস্তায় চলে আসতে পারে। বারান্দা, ছাদ ও জানলাগুলো কৌতূহলী দর্শকের সমাবেশে পরিপূর্ণ। কৌতূহলী দর্শকের এমন ভিড় আমি দেখিনি। শহরটি একটি সমচতুষ্কোণ। প্রতিদিকের দেওয়াল ৫০০ ফুট দীর্ঘ। আবার দুটি রাস্তা যা পরস্পরকে ছেদ করেছে সে দুটি ৫ ফুট চওড়া। ছোট রাস্তা বা গলির ভিতর আমি ঢুকতে পারিনি, সেগুলো ১২ থেকে ১৮ ইঞ্চি চওড়া। শহরটির জনসংখ্যা ৫ লক্ষ পর্যন্ত হতে পারে। বাড়িগুলো ৩ থেকে ৫ তলা পর্যন্ত উঁচু। দোকান বাজার বেশ রমরমা। শহরের কেন্দ্রে যেখানে প্রধান রাস্তা দুটি পরস্পরকে ছেদ করেছে সেইখানে সম্রাটের প্রাসাদ। মূল প্রাসাদ থেকে ২০ ফুট দূরে ২ ফুট উঁচু পাঁচিল দিয়ে প্রাসাদটি ঘেরা। সম্রাটের অনুমতি নিয়ে আমি পাঁচিল ডিঙিয়ে প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করলাম। ভিতরে প্রশস্ত জায়গা থাকায় আমি ঘুরে ঘুরে সমস্ত প্রাসাদটি দেখলাম। প্রাসাদের বাইরের উঠোনটি চারদিকে ৪০ ফুট। এছাড়া আরও উঠোন রয়েছে। রাজকীয় কক্ষগুলো ভিতরের দিকে। সেগুলো দেখবার জন্যে ভিতরে যাওয়া দুঃসাধ্য। উঠোনগুলো ঘিরে যে পাঁচিল বা ফটক রয়েছে তা মাত্র ১৮ ইঞ্চি উঁচু এবং ৭ ইঞ্চি চওড়া। ওগুলো সহজে অতিক্রম করতে পারলেও ওপারে পা রাখার জায়গা নেই, কারণ সেখানে অন্য বাড়ি আছে যেটি ৫ ফুট উঁচু। বাড়িটি আমার পক্ষে ডিঙানো সম্ভব নয়।
তাছাড়া এই বাড়ির দেওয়াল ও গঠন বেশ মজবুত হলেও ডিঙোবার চেষ্টা করলে আমার পায়ের আঘাতে তার ক্ষতি হতে পারে। অথচ সম্রাটের ইচ্ছে যে আমি তার প্রাসাদের আড়ম্বর দর্শন করি। এজন্যে আমাকে 3 দিন অপেক্ষা করতে হয়েছিল। এই 3 দিনের মধ্যে আমি একটা কাজ করলাম। শহর থেকে 100 গজ দূরে রাজার বাগান থেকে আমার ছুরি দিয়ে কয়েকটা বেশ বড় বড় গাছ কেটে নিলাম। সেই সব গাছ থেকে আমি 2টো টুল বানালাম। প্রতিটা টুল 3 ফুট উঁচু এবং বেশ মজবুত। আমার ভাস হইতে পারবে। নগরবাসীদের আরেকবার নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়া হলো যে আমি প্রাসাদের দিকে যাচ্ছি। টুল 2টো হাতে নিয়ে আমি প্রাসাদের ছাদ পার হয়ে ওধারের উঠোনে রাখলাম। এই উঠোনটা 8 ফুট চওড়া। আমি তখন এধারের টুলে একটা পা রেখে ছাদ ডিঙিয়ে ওধারের টুলের ওপর পা রেখে প্রাসাদ সহজেই পার হলাম। ওধারের উঠোনে নেমে একটা আঁকশির সাহায্যে এধার থেকে টুলটা তুলে আনলাম। ভিতরের এই উঠোনে আমি শুয়ে পড়ে প্রাসাদের মাঝের তলার জানলা দিয়ে প্রাসাদের ভিতরে দেখতে পেলাম। আমি যাতে দেখতে পাই এজন্যে ভিতরের জানলাগুলো খোলা ছিল। খোলা জানলার ভিতর দিয়ে আমি প্রাসাদের জাঁকজমক দেখে মুগ্ধ হলাম। সম্রাজ্ঞী ও রাজকুমারদের দেখলাম। তারা নিজ নিজ আবাসে রয়েছেন, সঙ্গে সেবক সেবিকা। সম্রাজ্ঞী আমাকে দেখতে পেয়ে হাসলেন এবং চুম্বন করবার জন্যে অনুগ্রহ করে জানলা দিয়ে তার হাত বাড়িয়ে দিলেন। রাজপ্রাসাদের অন্যান্য বিবরণী আমি আপাতত দিতে পারছি না, সে আমি পরে হয়তো বিস্তারিতভাবে জানাব। আপাতত আমি যে কাজটি সম্পন্ন করছি তা হল এই সাম্রাজ্যটির সাধারণ বিবরণ। সাম্রাজ্য কিভাবে গঠিত হল, কতজন রাজা শাসন করলেন, তাদের যুদ্ধ রাজনীতির বিবরণ, আইনকানুন, শিক্ষা ব্যবস্থা এবং ধর্ম, দেশের গাছপালা, জীবজন্তু, দেশের মানুষের আচার ব্যবহার, রীতিনীতি, আমার দৃষ্টিতে তাদের বৈশিষ্ট্য ইত্যাদি আমি লিপিবদ্ধ করতে আরম্ভ করলাম। আমি লিলিপুটদের রাজ্যে প্রায় 9 মাস ছিলাম। সেই সময়ে সমস্ত উল্লেখযোগ্য ঘটনাও আমি লিখে রেখেছি। আমি মুক্তি পাবার প্রায় 1 পক্ষ পরে ব্যক্তিগত ব্যাপারসমূহের মুখ্যসচিব, তাকে এই পদমর্যাদাই দেওয়া হয়েছিল। রেল ড্রেসার একজন মাত্র ভৃত্য নিয়ে আমার বাড়িতে এলেন। তার গাড়িটা তিনি কিছু দূরে দাঁড় করিয়ে রাখলেন এবং আমাকে বললেন তাকে 1 ঘন্টা সময় দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হলাম, কারণ লোকটির ব্যক্তিগত অনেক সদ্গুণ আছে এবং তিনি আমার অনেক উপকার করেছেন। আমি শুয়ে পড়তে চাইলাম যাতে তিনি আমার কানের কাছে আসতে পারেন, তাহলে তার কথাগুলো আমি ভালোভাবে শুনতে পাব। কিন্তু তিনি বললেন তার চেয়ে আমি তাকে হাতে তুলে নিলে ভালো হয়, তাতে তার কথা বলা সুবিধে হবে। আমি মুক্তি লাভ করায় তিনি আমাকে অভিনন্দন জানালেন এবং আমার মুক্তি লাভের ব্যাপারে তাঁরও যে কিছু অবদান আছে সে কথা সবিনয় জানালেন। তিনি আরও বললেন যে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কিছু জটিল, নচেত আমাকে নাকি এত শীঘ্র ও সহজে মুক্তি দেওয়া হতো না। বর্তমানে দেশে 2টি চরম সংকট দেখা দিয়েছে। একটি হল অভ্যন্তরীণ, আর অপরটি হল দেশ আজ প্রবল এক শত্রুর আক্রমণ আশঙ্কা করছে। শীঘ্রই যুদ্ধ লেগে যেতে পারে। অভ্যন্তরীণ ব্যাপারটা তোমাকে বলতে হলে 70 চাঁদ পিছিয়ে যেতে হবে, তখনই শুরু। ট্র্যামেক্সান এবং স্ল্যামেক্সান নামে 2টি রাজনৈতিক দলের মধ্যে বিবাদের তখনই শুরু। 2 দলই ক্ষমতা দখল করতে চায়। জুতোর গোড়ালির উচ্চতার তফাৎ অনুসারে দল 2টি পরিচিত। এই রকম বলা হয় যে গোড়ালি উঁচু বা হাই হিল পার্টি দেশের প্রাচীন সংবিধানে বিশ্বাসী, কিন্তু সম্রাট লো হিল পার্টির প্রতি অনুরাগী এবং রাজসভায়, মন্ত্রিপরিষদে ও বিভিন্ন দপ্তরে তিনি লো হিল পার্টির প্রভাব অনুমোদন করেন। কারণ সম্রাটের রাজকীয় জুতোর গোড়ালি তার সভাসদ অপেক্ষা 1 ড্রুর নিচু। 1 ড্রুর হল 1 ইঞ্চির 14 ভাগের 1 ভাগ। বর্তমানে এই 2 পার্টির মধ্যে মনোমালিন্য এমন সীমায় পৌঁছেছে যে ওরা একত্রে আহার ও পান করে না, এমনকি পরস্পরের সঙ্গে কথাও বলে না। হাই হিল বা ট্র্যামেক্সান পার্টি দলে ভারী, কিন্তু মূল ক্ষমতা পুরোপুরি আমাদের হাতে। আমরা আশঙ্কা করছি যে রাজমুকুটের মহামহিম উত্তরাধিকারী হাই হিল পার্টির দিকে ঝুঁকছেন, কারণ তার 1 পায়ের জুতোর একটি গোড়ালি কিছু উঁচু, যে জন্যে তিনি ঈষৎ খুঁড়িয়ে হাঁটেন। এই অশান্তির জন্যে আমরা বিব্রত ও চিন্তিত, কারণ আমরা অপর দ্বীপ ব্লেফুস্কু থেকে আক্রমণ আশঙ্কা করছি। ওই রাজ্যটিও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, ক্ষমতায় আমাদের মহামান্য সম্রাটের সমতুল্য এবং আকারে প্রায় আমাদের সমান। আমরা তোমার মুখে শুনেছি যে এই পৃথিবীতে আরও অনেক সাম্রাজ্য ও রাষ্ট্র আছে যেখানে তোমার মতো দীর্ঘকায় মানুষ বাস করে।
কিন্তু আমাদের পণ্ডিতদের এই বিষয়ে সন্দেহ আছে। তারা অনুমান করেন যে তুমি চাঁদ বা কোনো নক্ষত্র থেকে পড়ে গেছো, কারণ এই পৃথিবীতে তোমার মতো 100টা মানুষ থাকলেই তারা আমাদের সম্রাটের রাজত্বের সমস্ত ফল ও গবাদি পশু অতি অল্প সময়ে হজম করে ফেলবে। তাছাড়া আমাদের 6000 চাঁদের ইতিহাসে আমরা লিলিপুট এবং ব্লেফুস্কো এই দুটি বৃহৎ সাম্রাজ্য ব্যতীত অন্য কোনো সাম্রাজ্যের উল্লেখ পাইনি। গত 32 চাঁদ ধরে এই দুই রাষ্ট্রে দুর্দম যুদ্ধ মাঝে মাঝে চলে আসছে। এইসব যুদ্ধের সূত্রপাত কি করে হলো সেই কথাই তোমাকে বলি। দেশে ডিম খাওয়ার একটা প্রাচীন পদ্ধতি ছিল, ডিমের মোটা দিক ভেঙে খাওয়া। কিন্তু বর্তমান সম্রাটের দাদা যখন বালক ছিলেন তখন ডিম খাবার সময় প্রাচীন পদ্ধতি অনুসারে ডিমের মোটা দিক ভাঙতে গিয়ে আঙুল কেটে ফেলেন। বোধহয় ছুরি দিয়ে ডিম ভাঙছিলেন। তখন তার বাবা এ আদেশ জারি করলেন যে এখন থেকে ডিম খাবার আগে ডিমের সরু দিক ভাঙতে হবে। এই আইনের ফলে দেশে তীব্র অসন্তোষ দেখা দিল। আমাদের ইতিহাস বলে এই আইন উপলক্ষ করে প্রজারা 6 বার বিদ্রোহী হয়েছিল। ফলে একজন সম্রাট তার প্রাণ হারিয়েছিলেন এবং আরেকজন তার মুকুট হারিয়েছিলেন। এই গৃহযুদ্ধে ব্লেফুস্কোর রাজারা ইন্ধন যোগাত এবং পরে বিপ্লব দমন করলে বিদ্রোহীরা ওই দ্বীপে গিয়ে আশ্রয় নিত। একটা হিসেবে জানা যায় যে বিভিন্ন সময়ে 11,000 মানুষ প্রাণ দিয়েছিল। তবুও তারা ডিমের সরু দিক ভাঙতে রাজি হয়নি। এই বিতর্কিত বিষয় নিয়ে কয়েক শত বই লেখা হয়েছে। বিগ এন্ডিয়ানদের বই নিষিদ্ধ করা হয়েছে এবং সেই দলের কেউ যাতে চাকরি না পায় সেজন্য আইন জারি করা হয়েছে। এইসব গণ্ডগোল চলাকালে ব্লেফুস্কোর সম্রাটরা মাঝে মাঝে তাদের রাষ্ট্রদূত মারফত অনুযোগ করত যে আমাদের ধর্মনেতা মহান লুস্ট্রক পবিত্র গ্রন্থ ব্রুন্ডেকালে ওদের আল কোরআন যে মূল মতবাদ প্রচার করেছেন তা আমরা ভঙ্গ করছি, ধর্মাচরণে বিভেদ সৃষ্টি করছি এবং মহান ধর্মনেতার অপমান করছি। কিন্তু এইসব মূল বইয়ের বিষয়টি বিকৃত করে বলা হয়েছে, কারণ বইয়ে শুধু লেখা আছে যে সকল সৎ ব্যক্তি সুবিধামতো দিকে ডিম ভাঙবেন। তাহলে সুবিধামতো দিক কোনটি? আমার ক্ষুদ্র মতে সে বিচারের ভার ডিম ভঙ্গকারীর উপর অথবা প্রধান ম্যাজিস্ট্রেটের উপর ছেড়ে দেওয়া ভালো। এদিকে বিগ ইন্ডিয়ান নির্বাসিতেরা ব্লেফুস্কোর রাজা তথা সম্রাটের কাছ থেকে প্রচুর প্রশ্রয় পাচ্ছে এবং স্বদেশেও তাদের পার্টি গোপনে তাদের নানাভাবে সাহায্য করছে। ফলে দুই রাষ্ট্রের মধ্যে 36 চাঁদব্যাপী রক্তাক্ত সংগ্রাম চলতে থাকে। এই যুদ্ধ চলাকালীন সময়ে আমরা 40টি বড় যুদ্ধজাহাজ এবং আরও বেশি সংখ্যক ছোট জাহাজ হারিয়েছি। আমাদের 30,000 নাবিক ও সৈন্য মারা গেছে এবং অনুমান করা হয় যে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে। যা হোক, বর্তমানে তারা একটা নৌবহর গঠন করেছে এবং আমাদের আক্রমণ করতে উদ্যত হয়েছে। আমাদের মহামান্য সম্রাট বাহাদুর তোমার সাহস ও শক্তির উপর প্রচুর আস্থাবান এবং সেই জন্য এই সংকটের সময় তোমার কাছে সবকিছু বলতে আমাকে পাঠিয়েছেন। আমি তখন মুখ্য সচিব মশাইকে বললাম যে সম্রাটের প্রতি আমার কর্তব্য আমি নিশ্চয়ই পালন করব, তবে আমি বিদেশী এবং কোনো দলীয় ব্যাপারে নাক গলাতে চাই না। শুধু সম্রাটের জীবন ও তার রাজ্য বাঁচাবার জন্যে আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও যথাসাধ্য করব। 5ম পরিচ্ছেদ। এক অসাধারণ কৌশল বলে লেখক একটা আক্রমণ প্রতিহত করল। তাকে উচ্চ উপাধি দিয়ে সম্মানিত করা হল। ব্লেফুস্কোর রাষ্ট্রদূত এসে সন্ধি প্রস্তাব করলেন। দুর্ঘটনাক্রমে সম্রাজ্ঞীর কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। প্রাসাদের বাকি অংশ রক্ষা করতে লেখকের কৃতিত্ব। ব্লেফুস্কোর সাম্রাজ্য যে দ্বীপে অবস্থিত সেই দ্বীপটি লিলিপুট দ্বীপের উত্তর পূর্ব দিকে। মাঝে 800 গজ প্রশস্ত একটি প্রণালী দ্বারা বিভক্ত। ওই দ্বীপ আমি এখনও দেখিনি এবং পাছে জাহাজ থেকে বা অন্যভাবে শত্রুপক্ষ আমাদের দেখে ফেলে এই ভয়ে আমি সমুদ্র তীরে যেতাম না। এদেশে আমার আগমনের খবর ওরা এখনও জানে না, কারণ যুদ্ধকালে দুই দেশের মধ্যে সর্বপ্রকার যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড। সম্রাট দুই দেশের মধ্যে জাহাজ চলাচল আগেই নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদের গুপ্তচর খবর এনেছে যে শত্রুপক্ষের পুরো নৌবহর এখন অনুকূল বাতাসের জন্য বন্দরে অপেক্ষা করছে। কিভাবে আমি শত্রুপক্ষের নৌবহরটা আটক করব তারই একটা পরিকল্পনা সম্রাটের কাছে পেশ করলাম। প্রণালীটির গভীরতা সম্বন্ধে আমি সর্বাধিক অভিজ্ঞ কয়েকজন নাবিকের সঙ্গে পরামর্শ করলাম। এ পথে তারা বহুবার চলাচল করেছে। তারা আমাকে বলল প্রণালীর মাঝখানটাই সবচেয়ে গভীর।
জোয়ারের সময় ৭০ গ্ল্যামগ্লাভ গভীর এবং ইউরোপীয় মাপে ৬ ফুট, আর বাকি অংশ বড়জোর ৫০ গ্ল্যামগ্লাভ। আমি হেঁটে ব্লেফুস্কুর উত্তর পূর্ব তীরের দিকে গেলাম এবং পকেট থেকে দূরবীন বার করে একটা ছোট পাহাড়ের আড়াল থেকে ওদের নৌবহর লক্ষ্য করতে লাগলাম। দেখলাম যে ৫০টা যুদ্ধজাহাজ, অনেক ছোট ছোট জাহাজ বা নৌকো রয়েছে। আমি বাড়িতে ফিরে এলাম। আমাকে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই আদেশ বলে আমি বললাম, আমার অনেক মজবুত দড়ি ও লোহার বার চাই। ওরা যে দড়ি আনলো তার টুন সুতোর চেয়ে একটু মোটা, আর লোহার রডগুলো সূচের মতো লম্বা ও মোটা। আমি ৩খানা করে সুতো নিয়ে পাকিয়ে মোটা করলাম, আর লোহার রডগুলো বেঁকিয়ে হুক তৈরি করে দড়ির ডগায় বাঁধলাম। তারপর আমি আবার উত্তর পূর্ব তীরে ফিরে গেলাম। আমার কোট, মোজা ও জুতো খুলে ফেললাম। গায়ে রইল শুধু চামড়ার জার্কিন। জোয়ার আসবার আধ ঘন্টা আগে পানিতে নামলাম। মাঝখানে ৩০ গজ আন্দাজ সাঁতরে পার হয়ে আবার হাঁটতে আরম্ভ করলাম। আধ ঘন্টা আগেই আমি ওদের নৌবহরের কাছে পৌঁছে গেলাম। আমাকে দেখে শত্রুরা এত ভয় পেয়ে গেল যে ওরা জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে পারে উঠল। পারে তখন ১০৩০ ক্ষুদে সৈন্য জমায়েত হয়েছে। আমি তখন হুক বাঁধা দড়িগুলো বার করে ছিপ ফেলার মতো সেগুলো পরপর ছুঁড়ে মাছ ধরার মতো করে জাহাজগুলো গাঁথতে লাগলাম। ইতিমধ্যে আমার হাতে ও দেহের অন্য অংশে ঝাঁকে ঝাঁকে তীর এসে বিচ্ছে। খুবই বিরক্তিকর। মুখে যেগুলো বিচ্ছিল সেগুলো আমাকে বেগ দিচ্ছিল। আমার ভয় হচ্ছিল চোখে যদি তীর বিঁধে তাহলে অন্ধ হয়ে যাব। কিন্তু চট করে আমার মাথায় একটা বুদ্ধি এসে গেল। চশমা জোড়া আমার পকেটেই রয়েছে। সম্রাটের অনুসন্ধানকারীরা আমাকে সার্চ করার সময় সেটা দেখতে পায়নি। আমি সেটা পকেট থেকে বার করে চট করে পরে নিলাম। এবার শত্রুর তীর উপেক্ষা করে সাহস করে এগিয়ে গেলাম। কিছু তীর এসে আমার চশমার কাছে আঘাত করল, কিন্তু ওই পর্যন্তই, কোনো ক্ষতি করতে পারল না। জাহাজগুলোতে আমার হুক লাগানো হয়ে গেল। এবার সব দড়ি একত্র করে টান মারলাম, কিন্তু জাহাজ নড়ল না। বুঝলাম নোঙর বাঁধা আছে। পকেট থেকে ছুরি বার করে নোঙরের দড়িগুলো কচাকচ করে দিলাম। এদিকে শত শত তীর বসিত হচ্ছে, হাতে ও মুখে তীর বিচ্ছে। ভ্রুক্ষেপ না করে এবার সব দড়ি ধরে টান মারতেই জাহাজগুলো বন্দর থেকে বেরিয়ে আসতে আরম্ভ করল এবং ৫০টা যুদ্ধ জাহাজ আমি টানতে টানতে নিয়ে ফিরে চললাম। ব্লেফুস্কুটিয়ানরা প্রথমে আমার মতলব বুঝতে পারেনি, কিন্তু পরে তারা আমার কাণ্ডকারখানা দেখে অবাক ও বিহ্বল হয়ে গেল। তারা আমাকে নোঙরের দড়ি টানতে দেখেছিল। তখন ভেবেছিল আমি বোধহয় জাহাজগুলোকে এদিক ওদিক ভাসিয়ে দেব কিংবা জাহাজগুলো ভেঙে দেব। কিন্তু যখন দেখল জাহাজগুলোর কোনো ক্ষতি না করে সেগুলো জড়ো করে আমি টেনে নিয়ে চলে যাচ্ছি, তখন তারা হতাশ হয়ে এমন চেঁচামেচি করতে লাগলো যে তার বর্ণনা দেওয়া আমার পক্ষে দুঃসাধ্য। খানিকটা এগিয়ে যাবার পর আমি যখন বুঝলাম আর বিপদের সম্ভাবনা নেই, তখন আমি থামলাম এবং আমার মুখ ও হাত থেকে বিদ্ধ তীরগুলো পটাপট তুলে ফেললাম। এই দ্বীপে নামবার পর যখন আমি সরাহত হয়েছিলাম, তখন লিলিপুটরা আমাকে যে মলম লাগিয়ে দিয়েছিল, এখন আমার কাছে সেই মলম খানিকটা ছিল। আমি তীর লাগা জায়গায় সেই মলম লাগিয়ে দিলাম। ইতিমধ্যে জোয়ার এসে গিয়েছিল, তাই আমি প্রায় ১ ঘন্টা অপেক্ষা করলাম। জোয়ার কমে গেলে আবার চলতে আরম্ভ করলাম। চশমাটা খুলে পকেটে রাখলাম। জাহাজ বাঁধা দড়িগুলো বেশ করে ধরে জল ভেঙে এগিয়ে চললাম এবং অবশেষে নিরাপদে লিলিপুটের দেশের রাজবন্দরে পৌঁছলাম। অভিযানের ফলাফল জানবার জন্যে সম্রাট তার সভাসদদের নিয়ে তীরে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারা দেখছিলেন জাহাজের বহর অর্ধচন্দ্রাকার বন্দরের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমাকে তারা দেখতে পাচ্ছে না। তখন আমি এক বুক পানিতে, এবং যখন প্রণালীর মাঝখানে গভীরতম জায়গাটিতে এসেছি তখন তো আমার এক গলা পানি, শুধু মুন্ডুটি ভাসছে। সম্রাট তখন ভাবছিলেন আমি বুঝি ডুবে গেছি এবং শত্রুপক্ষের জাহাজ সার বেঁধে তাদের আক্রমণ করতে আসছে, কিন্তু অবিলম্বে তার ভয় দূর হয়েছিল। ইতিমধ্যে পানির গভীরতা কমে গেছে এবং আমার দেহটা ক্রমশ জল থেকে উপরে উঠছে। এইভাবে আমি দ্বীপের কাছে এসে গেলাম এবং ওদের কথাও আমার কানে আসতে লাগল। আমি তখন জাহাজের দড়ির গুচ্ছ বাগিয়ে ধরে চিৎকার করে বললাম, লিলিপুটের সর্বশক্তিমান মহারাজের জয় হোক। তীরে ওঠার সঙ্গে সঙ্গে সম্রাট আমাকে যথোচিতভাবে সাদর অভ্যর্থনা জানালেন এবং তৎক্ষণাৎ দেশের সর্বোচ্চ সম্মান নার ডাক দ্বারা আমাকে ভূষিত করলেন। এবার সম্রাট আমাকে বললেন যে সুবিধামতো আর একদিন ওই দ্বীপে গিয়ে শত্রুদের সমস্ত জাহাজ লিলিপুট বন্দরে নিয়ে আসতে। প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে সম্রাটের আকাঙ্ক্ষা এত প্রবল যে
তিনি চান ব্লেফুস্কু দ্বীপটাকে অধিকার করে তাকে তার সাম্রাজ্যের একটি প্রদেশে রূপান্তরিত করতে। সে প্রদেশ শাসন করবে তারই প্রেরিত এক প্রতিনিধি বা ভাইসরয়, এবং তিনি চান বিগ ইন্ডিয়ানরা নির্বাসিতদের ডিমের সরু দিক ভাঙতে বাধ্য করা ও তাদের ধ্বংস করা। এর ফলে সম্রাট সারা দুনিয়ার সম্রাট হতে পারবেন, কোনো বাধা থাকবে না। কিন্তু আমি তাকে তার এই অভিসন্ধি থেকে বিরত করতে চেষ্টা করলাম। তাকে বোঝাতে চাইলাম যে তাহলে ঘোর অবিচার হবে, সুনীতি বলে না এমনভাবে প্রতিহিংসা নিতে। শেষ পর্যন্ত আমি বেঁকে দাঁড়ালাম এবং স্পষ্টই বললাম যে এক স্বাধীন ও সাহসী জাতিকে এইভাবে কৃতদাস করতে চাইলে তার মধ্যে আমি নেই। যখন এই বিষয় নিয়ে মন্ত্রিসভা এবং রাজপরিষদে আলোচনা হল, তখন অধিকাংশ জ্ঞানী ও গুণী মন্ত্রী ও পরামর্শদাতারা আমার অনুকূলে মত দিলেন। কিন্তু আমার এই স্পষ্ট ঘোষণা মহামান্য সম্রাটের পরিকল্পনার সহায়ক নয়। তিনি আমার যুক্তি মানতে রাজি নন, ফলে তিনি আমাকে কখনোই ক্ষমা করেননি। মন্ত্রণা পরিষদে তিনি তার মনোভাব সুকৌশলে ব্যক্ত করেছিলেন। আমি পরে শুনেছিলাম পরিষদে আমার সমর্থকরা সম্রাটের মুখের উপর প্রতিবাদ করেননি। তারা নীরব ছিলেন, কিন্তু একদল আমার শত্রু হয়েছিল। তারা আমার বিরুদ্ধে কিছু মন্তব্য প্রকাশ করেছিল। অচিরেই সম্রাট এবং আরও কয়েকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলেন, যা মাস দুয়েকের ভেতরেই সোচ্চার হয়ে উঠল, এবং আমি প্রায় ধ্বংস হতে যাচ্ছিলাম। বুঝলাম রাজা রাজরাদের যতই সেবা করা যাক, তাদের মন জুগিয়ে চলতে না পারলে পতন অনিবার্য। যে সেবা বা স্বার্থত্যাগ করা হয়েছে তা তখন মূল্যহীন হয়ে পড়ে। ব্লেফুস্কু দ্বীপে হানা দেওয়ার প্রায় ৩ সপ্তাহ পরে শান্তির বিনীত প্রস্তাব নিয়ে ব্লেফুস্কু থেকে আনুষ্ঠানিকভাবে দূত এল। বলা বাহুল্য, শান্তি চুক্তি সম্পাদিত হল এবং পুরোপুরি আমাদের সম্রাটের অনুকূলে। চুক্তির সেসব শর্তের উল্লেখ করে আমি পাঠকদের বিরক্ত করতে চাই না। প্রায় ৫০০ জন উপদেষ্টা সমেত ৬ জন রাষ্ট্রদূত এসেছিলেন। পরাজিত হলেও তারা এসেছিল সাড়ম্বরে, যা তাদের সম্রাটের উপযুক্ত বলতে হবে। অথচ ব্যাপারটির গুরুত্ব তারা লঘু করে দেখেনি। তারা রাজার কাছে রাজার মতোই এসেছিল। চুক্তি স্বাক্ষরিত হল। আমাকে প্রদত্ত ক্ষমতা বলে আমি ওদের কিছু সাহায্য করেছিলাম, এবং তারা ব্লেফুস্কু ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমাকে ধন্যবাদ জানাবার জন্যে একদিন আমার বাড়িতে এলো। তারা আমার সাহস ও উদারতার প্রশংসা করল, কারণ আমি তো ইচ্ছে করলে ওদের জীবন ও সম্পত্তির প্রচুর ক্ষতি করতে পারতাম, কিন্তু তা করিনি। তাদের সম্রাটের তরফ থেকে আমাকে তাদের দ্বীপে যাবার আমন্ত্রণ জানালো। তারা আমার অসাধারণ শক্তি ও শৌর্যের কথা শুনেছে, তার কিছু প্রমাণ দেখাতে বলল। আমি তাদের নিরাশ করলাম না, তবে তার বিবরণ জানাবার দরকার মনে করছি না। তারা অবশ্য আমার শক্তির চাক্ষুষ প্রমাণ পেয়ে অবাক হল, যেমন সন্তুষ্ট হল তেমনি। আমিও তাদের ধন্যবাদ জানিয়ে তাদের সম্রাটের প্রতি আমার অভিনন্দন জানালাম। আরও জানালাম যে তাদের সম্রাটের বীরত্ব, অনুকম্পা ও সুশাসক হিসেবে তার খ্যাতির কথা আমি শুনেছি, এবং দেশে ফেরার আগে আমি স্বয়ং তাদের দ্বীপে গিয়ে সম্রাটকে আমার অভিনন্দন জানিয়ে আসব। পরবর্তী সময়ে আমাদের সম্রাটের সঙ্গে আমার যখন সাক্ষাৎ করার সুযোগ হল, তখন আমি ব্লেফুস্কুডিয়ান সম্রাটের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলাম। সম্রাট অবশ্য দয়া করে আমাকে অনুমতি দিলেন, কিন্তু আন্তরিকতার সঙ্গে নয়। কারণটা আমাকে তারই একজন সভাসদ জানিয়েছিল। ব্লেফুস্কু দ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছিল, তারই এক বিকৃত রূপ ফ্লিনন্যাপ এবং বলগোলাম সম্রাটের কাছে পেশ করেছিল। তাতে সে অনেক রং চড়িয়েছিল। তাই সম্রাট আমার প্রতি একটু বিরূপ, অথচ আমি বেআইনি কিছু করিনি। এই প্রথম আমি রাজসভার চক্র চক্রান্তের কিছু ধারণা করতে শিখলাম। লক্ষণীয় যে ইউরোপে পাশাপাশি হলেও দুই দেশের মধ্যে যেমন ভাষার তফাৎ থাকে এবং দুই দেশের যেমন নিজের ভাষার প্রাচীনত্ব, সৌন্দর্য ও বলিষ্ঠতা নিয়ে গৌরব বোধ করে, অনুরূপভাবে ব্লেফুস্কু ও লিলিপুট দ্বীপের ভাষাও ভিন্ন। লিলিপুটদের ভাষা শিখলেও আমি ওদের ভাষা জানি না, অতএব আমাকে রাষ্ট্রদূতের সঙ্গে দোভাষীর মাধ্যমে কথা বলতে হয়েছিল। তবু আমাদের সম্রাট যুদ্ধে জয়লাভ করার সুবাদে ব্লেফুস্কুডিয়ানদের বাধ্য করেছিলেন তাদের পরিচয়পত্র পেশ করতে এবং কথাবার্তা লিলিপুট দ্বীপের ভাষায় চালাতে। ব্যবসা বাণিজ্য, নির্বাসিত বা আশ্রয়প্রার্থী ও ভ্রমণ, শিক্ষা ইত্যাদির জন্যে উভয় দ্বীপের লোকজনই অপর দ্বীপে যাওয়া আসা করত, অবশ্য যুদ্ধের সময় ছাড়া। এই সূত্রে স্থানীয় অধিবাসী, ব্যবসায়ী বা নাবিক অনেকেই অপর দ্বীপের ভাষা উত্তমরূপেই জানত। সেটা আমি জানতে পারলাম যখন কয়েক সপ্তাহ পরে আমি ব্লেফুস্কু দ্বীপের সম্রাটের সঙ্গে দেখা করতে গেলাম। আমার শত্রুদের চক্রান্ত সত্ত্বেও আমার সে ভ্রমণ উপভোগ্য হয়েছিল। আমি যথাস্থানে তার বিবরণ দেব। পাঠকদের স্মরণ থাকতে পারে যে
বন্দিদশা থেকে আমার মুক্তির জন্যে যেসব শর্ত আরোপ করা হয়েছিল তার কয়েকটি আমার মনোভূত হয়নি এবং সেগুলো আমার কাছে অপমানজনক ও বশ্যতা স্বীকারের শামিল মনে হয়েছিল। কিন্তু তখন বাধ্য হয়েই আমাকে শর্তগুলো মেনে নিতে হয়েছিল। কিন্তু বর্তমানে আমি এদেশের সর্বোচ্চ সম্মান নার ডাক উপাধি দ্বারা ভূষিত। অতএব ওইসব শর্ত নিয়ে বর্তমানে আলোচনা করা আমার পক্ষে মর্যাদাহানিকর এবং সম্রাটও সেই সব শর্ত নিয়ে আর কথা তোলেননি। তোলা সম্ভবও ছিল না। যা হোক, সম্রাটের উপকার করার আমার একটা সুযোগ এলো এবং আমার মতে সে কাজ আমি করেছিলাম, তার জন্য আমি প্রচুর কৃতিত্ব দাবি করতে পারি। একদিন মাঝরাত্রে আমার দরজায় কয়েকশত লিলিপুটের চিৎকারে সহসা ঘুম ভেঙে গেল। আকস্মিক এই গোলমালে আমি ভয় পেয়ে গেলাম। বারগালাম বারগালাম শব্দটা বারবার আমার কানে আসতে লাগল। কয়েকজন মানুষ আমার কানের কাছে এসে বলতে লাগল, শিগগির চলো, প্রাসাদে আগুন লেগেছে। একজন দাসী একটা জামাটি উপন্যাস পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, তারই অমনোযোগিতার ফলে আগুন লেগে গেছে। আমি তৎক্ষণাৎ উঠে পড়ে চিৎকার করে বললাম, সবাই সরে যাও, আমাকে রাস্তা ছেড়ে দাও। তারা সরে গেল। আমি প্রাসাদের দিকে ছুটলাম। আকাশে চাঁদ ছিল, তাই কাউকে মারিয়ে ফেলিনি। প্রাসাদে পৌঁছে দেখলাম ওরা দেওয়ালে মই লাগিয়ে বালতি করে জল তুলে জল ঢালছে, কিন্তু জল আনতে হবে অনেক দূর থেকে। তাছাড়া বালতিগুলো ছোট, দর্জিরা সেলাই করবার সময় আঙুলে যে চুট পড়ে তার চেয়ে বেশি বড় নয়। তবুও তারা যথাসাধ্য করছে, কিন্তু আগুনের প্রকোপ ভয়াবহ। এটুকু পানিতে কিছুই হচ্ছে না। আমার গায়ের কোটটা থাকলে সেটা খুলে চাপা দিলে আগুন নিভে যেত, কিন্তু কোট তো আমি বাসায় রেখে এসেছি। তাড়াতাড়িতে শুধু লেদার জার্কিনটা পরে এসেছি। এদিকে আগুন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, সমস্ত প্রাসাদটাই বুঝি ছারখার হয়ে যাবে। কিন্তু এমন সময় আমার মাথায় এক উপস্থিত বুদ্ধি এসে গেল। গত সন্ধ্যায় আমি গ্লিমি গ্রিন নামে এক অতি সুস্বাদু সুরা প্রচুর পরিমাণে পান করেছিলাম। ব্লেফুস্কোডিয়ানরা এই সুরাকে ফ্লুনেক বলে। এই সুরাটির একটি দোষ বা গুণ আছে, সেটি হলো একটি মূত্রবর্ধক। সৌভাগ্যের বিষয় যে আমি দীর্ঘ সময় মূত্রত্যাগ করিনি, অথচ ঘুম থেকে ওঠার পর থেকেই আমি তার বিশেষ প্রয়োজন অনুভব করছিলাম। আগুন নেভানোর আর কোনো উপায় না দেখে আমি সেই আগুনের উপর প্রবল বেগে মূত্রত্যাগ করলাম এবং 3 মিনিটের মধ্যেই আগুন নিভে গেল এবং যে প্রাসাদ বহুদিন ধরেও ও বহু ব্যয়ে ক্রমশ গড়ে উঠেছিল তা ধ্বংস থেকে বেঁচে গেল। দিনের আলো ফুটে উঠল। আমি বাসায় ফিরে এলাম। সম্রাটের সঙ্গে দেখা করতে সাহস হল না, কারণ প্রাসাদটিকে যেভাবে বাঁচিয়েছিলাম তা শোভন নয়। রাজপ্রাসাদে মূত্রত্যাগ লজ্জাজনক, কিন্তু অন্য কোনো উপায়ও তো ছিল না। রাজধানীতে রাজার বাসভবনে এ হেন কাজ নিশ্চয় আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ। তাই মনে কিছু ভয় নিয়ে ফিরে এলাম। যা হোক, মহামান্য সম্রাটের দূতের কাছ থেকে একটা বার্তা পেয়ে কিছু আশ্বস্ত হলাম। সম্রাট নাকি আমাকে ক্ষমা করার জন্য তার বিচার বিভাগকে নির্দেশ দেবেন, কিন্তু সরকারিভাবে তা পাওয়া যায়নি। আমি আরও একটা খবর পেলাম যে সম্রাজ্ঞী আমার দুষ্কর্মের জন্য ঘৃণা ভরে প্রাসাদের এক দূর প্রান্তে সরে গেছেন এবং আদেশ দিয়েছেন তার প্রাসাদের যে অংশ পুড়ে গেছে সে অংশ যেন মেরামত না করা হয়। মেরামত করলেও তিনি সেখানে ফিরে যাবেন না। ছি ছি, কি কাণ্ড! নাকে রুমাল চাপা দিয়ে তার প্রিয় পাত্রীদের নাকি বলেছিলেন যে তিনি এর প্রতিকার দেখবেন। শুনছিলেন জনাথন সুইফটের কিশোর ক্লাসিক গালিভার ট্রাভেলস। পড়ছিলাম এর 2য় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।